আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত। আশ্রয় কেন্দ্রে বানভাসীদের ভিড়, ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা নেবেন। শনিবার সই হবে সমঝোতা চুক্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমারকে হুঁশিয়ার করার পর দেশটির রাষ্ট্রীয় বাহিনী ও আরাকান আর্মি বাংলাদেশের দিকে কোনো গুলি ছুটছে না বলেও জানান তিনি। এছাড়া সাবেক আইজি বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বলেও জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব পড়েছে বাংলাদেশে। সীমান্ত ঘেঁষে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এদিকে নাফ নদীর যে অংশে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার রুট, সেখানে পলি জমে যাওয়ায় মিয়ানমারের সীমান্ত ঘেঁষে চলাচল করতে হচ্ছে বাংলাদেশের নৌযানগুলোকে। এতে সংঘাতে লিপ্ত আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনী দুই পক্ষেরই সন্দেহের মুখে পড়ে বাংলাদেশি নৌযান। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ হোল্ড হয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। আমরা দোনো দলের সঙ্গেই বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। সচিবালয় ঈদ পরবর্তী ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অকাট্য প্রমাণ ছাড়াই সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি নিয়ে কথা হচ্ছে নানা মহলে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরই বোঝা যাবে তারা দুর্নীতি করেছে কিনা। তার নামে যেগুলো আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার সময় আসেনি। অন্য এক প্রশ্নের উত্তরে ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে গোয়েন্দা বাহিনীর তদন্ত কার্যক্রম নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তা মন গড়া বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ক্রমেই খারাপের দিকে যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে ভাসছে সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ডের বাসাবাড়ি, দোকানপাট ও অফিস। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় 3 দিনে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েক হাজার পরিবার। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মহাজির। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যায় দিশেহারা সে অঞ্চলের মানুষ। এর মধ্যে শুধু সুনামগঞ্জেই পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখেরও বেশি। নদীর পানি বেড়ে মৌলভীবাজারে বাঁধের 44টি এলাকা ঝুঁকিতে পড়েছে। 37টি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আতঙ্কে আছেন কয়েক লাখ মানুষ। পানি আমাদের বেশি বাড়তে থাকে এবং কোনো দিকে ভাঙ্গা দেয়, তাহলে আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের বাঁধগুলো মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। এমনিতেই ব্যবসা বাণিজ্য নাই, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কিভাবে চলবো গরিব মানুষ? নদীর বাঁধ যদি ভাঙে তো হবিগঞ্জের লোক আর বসবাস করার জায়গায় না। কুড়িগ্রামেও তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। রাতে উলিপুরের বজরা ইউনিয়নে 25 জন যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হলেও 8 জন নিখোঁজ রয়েছে। তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। এরই মধ্যে ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুল ইসলাম বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে জানান, সিলেট দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় বারবার বন্যার কবলে পড়ছে এই অঞ্চল। বন্যা আশ্রয় যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ করব। এদিকে গত 3 দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোনা জেলার অবস্থাও খারাপের দিকে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নেত্রকোনা 1 আসনের এমপি মোস্তাক আহমেদ রুহি। আমরা খোঁজ খবর রাখবো এবং তাদের যখনই আশ্রয় কেন্দ্রে নেওয়া দিব, আর যদি তারা বাড়ি ঘরে থাকে তাহলে তাদের বাড়ি ঘরে আমরা শুকনো খাবার সব প্রয়োজন যা কিছু সেগুলো আমরা তাদের কাছে হাতে পৌঁছে দিব। এরই মধ্যে বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকেই। তবে স্থানীয়রা বলছেন এবারের বন্যা ছাড়িয়ে যেতে পারে 2022 সালের ভয়াবহতাকেও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। 20 দিনের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি 1 সপ্তাহ কমিয়ে 26 জুন থেকে শুরু হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার দুদিনই বহাল থাকবে। তীব্র দাবদাহের কারণে এবার সপ্তাহ দুয়েকের মতো বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেই ক্ষতি পোষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় 13 জুন থেকে, যা চলার কথা 2 জুলাই পর্যন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শনিবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি বিনিময় সহ 2 নেতার প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। একই দিন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে 22 জুন সন্ধ্যায় নয়াদিল্লি ছাড়বেন শেখ হাসিনা। বিএনপি শুরু থেকেই ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলোচনার টেবিলে অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান করতে চায়। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভার আগে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সিলেটের পানিবন্দী এলাকায় উদ্ধার কাজ সহ ত্রাণ তৎপরতা জোরদার করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমাদের জাতীয় স্বার্থে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। সরকারের সীমাহীন উদাসীনতার কারণেই সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকার একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি নিয়ে বর্তমান সরকারের কোনো ভাবনা নেই। পরে সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারত। সরকারকে দোষারোপ করছে এই কারণে, একটা তৎপর এবং কর্মক্ষম সরকার থাকলে এটাকে দ্রুত প্রতিহত করা, মোকাবেলা করার তাদের সক্ষমতা থাকতো। ঈদের ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। নির্ধারিত গন্তব্যে যানবাহন না পাওয়ায় ভোগান্তিও পোহাতে হচ্ছে অনেককে। তবে সড়ক, নৌ ও রেলপথে এখনো উপচে পড়া ভিড় শুরু হয়নি। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই এবার ঐচ্ছিক ছুটি নিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন। মিটন শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 26 জুন। এ কারণে কেউ কেউ পরিবারের অন্য সদস্যদের বাড়িতে রেখে একাই ফিরছেন রাজধানীতে। বৃহস্পতিবার অফিস শেষ করে আবার বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে কারো কারো।
তাই ঈদে ঘরে ফেরা যাত্রীদের পুরোপুরি ভিড় শুরু হতে পারে শনিবার থেকে। কলেজ বন্ধ আছে, এর জন্য আমার ফ্যামিলি আর একটু পরে আসবে। ফিরতি পথে আমরা যারা আসছি খুব নরমালি আসছে, চাপ কম, এই জন্য আমরা গ্রামে যাচ্ছি বাচ্চা নিয়ে সময় কাটানোর জন্য। ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই, তবে সড়ক পথে আগের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা সবসময় 500 টাকা ভাড়া দিয়ে যাই, কিন্তু এবার ঈদে সেই ভাড়া আমাদের কাছ থেকে 800 টাকা নিয়েছে, খুব জুলুম করে। বরিশাল সদর ও আশপাশের জেলার মানুষ সড়ক পথে যাতায়াত করছেন, তবে উপকূলীয় জেলা ভোলা ও চাঁদপুরের লঞ্চে ডে সার্ভিসে অনেক যাত্রী ঢাকায় ফিরতে শুরু করেছেন। বাস ট্রেনের মতো লঞ্চেও যাত্রীরা চলাচল করছে, তবে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। লঞ্চের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী রোববার থেকে বাস ট্রেনের মতো লঞ্চেও যাত্রী চাপ আরও বাড়বে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ট্যুর অপারেটরদের সেবার উপর প্রস্তাবিত বাজেটে 15% ভ্যাট প্রত্যাহারের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি এই তাগিদ দেন। তিনি বলেন, এই ভ্যাট আরোপের ফলে বিমান টিকিট, হোটেল ভাড়া, খাবার, যানবাহন সহ বিভিন্ন ক্ষেত্রে ট্যুর অপারেটরদের খরচ বেড়ে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে পর্যটন খাতে। এছাড়া থিম পার্কের উপর আরোপিত 15% ভ্যাটও প্রত্যাহারের দাবি জানিয়েছেন মন্ত্রী। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজেট পাশ হওয়ার আগে বাস্তবসম্মত প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে দেশের অর্থনীতি বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। এ সময় দেশে 3 মাসের রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানাবো টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের যা প্রাপ্তি সেটা বোনাস বলে মনে করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ভালো খেলার প্রত্যাশা তার। এদিকে অজি অধিনায়ক মিচেল মার্শ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচটি জিততে চান। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় খেলাটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6:30টায়। পরগমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 পর্বের ম্যাচ সামনে রেখে এন্টিগার কুকিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ছড়িয়েছে বাংলাদেশ দল। তবে ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতা এখনও টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ। বোলারদের কল্যাণে গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতলেও সুপার 8 আরও চ্যালেঞ্জিং বলে মনে করেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এটা ঠিক যে আমাদের বোলাররা বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছে, তবে সব সময় বোলাররা ম্যাচ জেতাবে এটা ভাবা ঠিক নয়। বড় দলের বিপক্ষে সাফল্য পেতে ব্যাটসম্যানদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে সুপার 8 পর্বে উঠেছে 2021 সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশকে তারা সমীহই করছে, মোটেই হালকাভাবে নিচ্ছে না। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দল ভালো করতে পারে। বাংলাদেশও আমাদের কাছে কঠিন প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাথে 5 পারের মোকাবেলায় প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তাছাড়া এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এবারই প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে লাল সবুজের দল। পরাকারমান, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। সার্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে ইউরো ফুটবলে দ্বিতীয় পর্বে খেলার আশাটা কাগজে কলমে বাঁচিয়ে রাখল স্লোভেনিয়া। তবে গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের সাথে হওয়ায় দ্বিতীয় পর্বে ওঠার পথটা তাদের জন্য বেশ কষ্টকর। জার্মানির মনচেনগ্লাডবাখ স্টেডিয়ামে সার্বিয়া ও স্লোভেনিয়ার ম্যাচটি গোলশূন্য থাকে। খেলার 69 মিনিটে স্লোভেনিয়াকে লিড এনে দেন জ্যান কার্নিসিচ। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকা সার্বিয়া খেলা শেষের ইনজুরি টাইমের 5 মিনিটে রিয়াল মাদ্রিদের
সাবেক স্ট্রাইকার লুকা জোভিকের গোলে সমতায় ফেরে। অনুষ্ঠিত হলো চিফ প্যাট্রনস ফেয়ারওয়েল কাপ গলফ টুর্নামেন্ট 2024। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। টুর্নামেন্টের আন্তঃক্লাব চ্যাম্পিয়ন হয় আর্মি গলফ ক্লাবে। এছাড়া রেগুলার বিভাগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহনূর জিলানি এবং লেডিজ গ্রুপ বিভাগের মিসেস শায়লা আহসান বিজয়ী হন। এ সময় চিফ অব আর্মি স্টাফ ডেজিগনেটেড লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ কোন্দলের প্রভাব। বন্যার কারণে সিলেট বিভাগের HSC পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। আশ্রয় কেন্দ্রে বানভাসীদের ভিড়, 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। গ্রীষ্মের ছুটি কমিয়ে 26 জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা নেবেন শনিবার, সই হবে সমঝোতা চুক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।